নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেশনা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে সুভাষ ফিরেছিলেন বইটি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনছেন। লিখেছেন জার্নালিস্ট কুণাল বোস। আমরা অনেকটাই চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে পর্বের শেষের দিকে ক্রমশ এগোচ্ছি। সুভাষচন্দ্র বসু, যিনি গুমনামি বাবা, ভগবানজি, যে কোনো নামে, তার যে একটা মৃত্যুর উড়ো খবর ছড়ানো হয়েছিল, সেটা যে সর্বৈব মিথ্যে, বইটিতে অক্ষরে অক্ষরে সেটা লেখা আছে, তার বহু প্রমাণ পাওয়া গেছে। আর নেতাজি কেন গুমনামি বাবা হয়ে গিয়েছিলেন, যত পড়ছি আমার ব্যক্তিগত অনুভূতি এটাই হচ্ছে, উনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়ার যা কাজ উনি করে দিয়েছেন। এরপর তাকে নিয়েই হয়তো রাজনীতি হবে। তিনি স্পিরিচুয়ালিজমের একটা পথে চলে গিয়েছিলেন এবং সকলের অন্তরালে চলে গিয়েছিলেন। তিনি না চাইলে কিচ্ছু করা যেত না। আজ এমন একজন মানুষকে নিয়ে বিশেষ একটি রাজনৈতিক দল নোংরা নোংরা কথা বলছে, নোংরামি করছে, নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে, তার নাম পাল্টে অন্য একজনের নামে রাস্তার নামান্তর হচ্ছে, আমরা দেখছি। কিন্তু চুপ করে থাকতে পারছি কি? প্রতিবাদও শুরু হয়ে গেছে। কিন্তু মানে এগুলো করে যারা করছে সেই নরকের কীটগুলোর একটাই কথা বলার আছে, ছি, ধিক তোমাদের। আজ আমরা পর্ব 12-তে চলে এসেছি, যেখানে কুণাল বোস প্রশ্ন করেছেন বইটির মধ্যে, মোদিজি আপনিও? আজ একটা কথা বলি, এটা আমাদের কয়েকজন শিল্পীকে নিয়ে এই বছরেরই 23শে জানুয়ারি 2026 মোদিজি প্রোগ্রাম করেছিলেন। পরাক্রম দিবস ঘোষণা করা হয়েছিল সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে, এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে একটা নির্দিষ্ট জোনের মাত্র 25 জন শিল্পীকে বেছে নেওয়া হয়েছিল পরাক্রম দিবস উপলক্ষে নেতাজিকে নিয়ে ছবি আঁকার জন্য। তার মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু সারাক্ষণ শুনতে হলো একটাই শব্দ, কনফিডেন্সিয়াল। আরে ভাই, নেতাজিকে নিয়ে প্রোগ্রাম হবে, কনফিডেন্সিয়ালের এত কী আছে? যাই হোক, এখানে কুণাল বসু প্রশ্ন করেছেন, মোদিজি আপনিও? তা আমরা শুনি, অনেক কথা হয়ে গেল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে একটি প্রশ্নের সম্মুখীন আমাকে বারবার হতে হয়েছে। আমরা আমাদের চ্যানেল থেকে নেতাজিকে নিয়ে বহু ভিডিও তৈরি করেছি, বহু মানুষের ইন্টারভিউ নিয়েছি। সেই ইন্টারভিউগুলোতে বা সেই তথ্যগুলোতে ফুটে উঠেছে তৎকালীন কেন্দ্রীয় সরকার, স্পেসিফিকভাবে বলা ভালো কংগ্রেস সরকার, নেতাজির সত্য সামনে আসুক এই বিষয়টি কোনো দিনও চাননি। প্রথমে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যার সঙ্গে নেতাজির বৈরিতা ছিল বলে অনেক গবেষক লেখকরা জানিয়েছেন। সেই কারণে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে গঠিত শাহনাজ কমিটি অনেক বিষয়কেই ইচ্ছাকৃতভাবে অবহেলা করেছিলেন। পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর সময়ে গঠিত খোসলা কমিশনও একই পন্থা অবলম্বন করেন। কংগ্রেস সরকারের বিভিন্ন বিষয়ে আপত্তি থাকায় নেতাজির বিষয়টি সেইভাবে দেশের মানুষের সামনে আসেনি, বা নেতাজির অন্তর্ধান তদন্ত খুব বেশি দূর অগ্রসর হতে পারেনি। কিন্তু 2014 সালের পর বহু নেতাজি গবেষক, নেতাজি প্রেমী মানুষের মধ্যে এই আশা সঞ্চার হয়েছিল, এবার তো কংগ্রেসের পরাজয় ঘটেছে, এসেছে নতুন এনডিএ সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে বিজেপি সরকার হয়েছিল, কিন্তু সেটি জোট সরকার ছিল। এবারে কিন্তু এনডিএ সরকার বিজেপির একক ক্ষমতায় প্রতিষ্ঠিত। এবার নিশ্চয়ই নেতাজির অন্তর্ধান তদন্তের বিষয়টি সবার সামনে আসবে। কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখলাম সেইভাবে খুব বেশি দূর অগ্রসর হওয়া গেল না। কংগ্রেস সরকারের বিভিন্ন বাধ্যবাধকতা ছিল,
কংগ্রেস সরকারের আপত্তি থাকার যথেষ্ট কারণ ছিল, কিন্তু বিজেপি সরকার কেন সেইভাবে নেতাজির বিষয়টি সামলে আনল না? যদিও বিজেপি সরকার কিছু ফাইল ডিক্লাসিফাই করলো এবং সেই ফাইলগুলো নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ আমরা দেখতে পেলাম। গবেষকদের মধ্যে উৎসাহ আমরা দেখতে পেলাম। যখন সেই ফাইলগুলো খুলে দেখা হলো, তখন দেখলাম নেতাজি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও যে বিষয়টিকে নিয়ে সবাই চিন্তিত বা ভাবিত, সেই বিষয়টি খোলসা হলো না। বিজেপি সরকার নেতাজির একটি বিরাট মূর্তি স্থাপন করলো দিল্লির রাজপথে, ইন্ডিয়া গেটের সামনে। ব্যাস, এখানেই কি তাদের নেতাজির প্রতি সমস্ত কর্তব্য শেষ হয়ে গেল? এরপরে কি আর কোনো কাজ তাদের করার ছিল না? যে বিষয়টি ভারতবর্ষের স্বাধীনতার পর থেকেই মানুষকে ভাবিয়ে রেখেছে, সেই বিষয়টি নিয়ে কেন বিজেপি সরকার কিছু করতে পারল না? সাংবাদিক জীবনে আমি এমন অনেক ঘটনাই দেখেছি যে ঘটনাগুলো সহজ পথে কোনো উত্তর মেলে না, কিন্তু একটু তলিয়ে ভাবলে, একটু ঘুরিয়ে দেখলে বোঝা যায় বিষয়টি কত সহজ সরল। কিন্তু সাধারণ বুদ্ধিতে যেটাকে সহজ সরল বলে মনে হয়, আসলে বিষয়টা অতটা সহজ সরলও নয়। কেন্দ্রীয় সরকার যে নীতিগুলোর ওপর প্রতিষ্ঠিত হয়, যেখানে বিদেশি রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে, সেগুলো কোনো একটি রাজনৈতিক দলের ওপর নির্ভর করে চলে না। যুগ যুগান্তর ধরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন সরকারের মাধ্যমে, এবং সেই সরকার চলে যাওয়ার পরেও পরবর্তী সরকারকেও তার দায় বহন করে চলতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এ বিষয়ে যে দেশগুলির সবথেকে বেশিভাবে ভারতের সঙ্গে জড়িত, সেগুলো হলো সোভিয়েত রাশিয়া। কারণ এর আগেও আমরা বলেছি, বিভিন্ন নেতাজি গবেষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সোভিয়েত রাশিয়াও কত গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ফাইল ছিল যেগুলি মুখার্জি কমিশনের হাতে দেওয়া হয়নি। অন্য দুটো দেশ অবশ্যই আমেরিকা ও ইংল্যান্ড। ভারত স্বাধীন হওয়ার পর তাদের প্রত্যক্ষ নজরদারির মধ্যে থাকতে হয়েছে ভারতকে। এই প্রত্যক্ষ নজরদারি অনেকটাই ছিল নেতাজির কারণে। নেতাজি কি ভারতে ফিরে আসছেন? তিনি কি কোনোভাবে যোগাযোগ স্থাপন করছেন? তার দলের লোকেরা কি সক্রিয় রয়েছে? তিনি কি নিজে সক্রিয় রয়েছেন? এই প্রশ্নগুলি ব্রিটিশ ইন্টেলিজেন্স কর্তারা বারবার খোঁজ নিয়েছেন, এবং এই খোঁজ নেওয়ার ফল ভুগতে হয়েছে পরবর্তীকালে নেতাজির পরিবারের লোকজনকেও। আমরা দেখেছি, যাকে আমরা পশ্চিমবঙ্গের রূপকার মনে করি, সেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রত্যক্ষ নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ নজর রেখেছে নেতাজির পরিবারের লোকের ওপর। কত সাল পর্যন্ত? 1960 সাল পর্যন্ত। এমন তথ্য রাজ্য সরকারের প্রকাশিত ফাইলগুলোতেও দেখা যাচ্ছে। যে কংগ্রেস সরকার প্রত্যক্ষভাবে ঘোষণা করল নেতাজি 1945 সালের 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তাদের তারপরেও নেতাজির পরিবারের ওপর কেন নজরদারি চালানোর প্রয়োজন পড়ল? এই বিষয়ে কোনো উত্তর কেউ দিতে পারেনি। তার কারণ, আসলে তারা বিশ্বাস করেনি নেতাজি মারা গেছেন। অন্য আরেকটি প্রশ্ন হলো, নেতাজির মতো দেশপ্রেমিক, নেতাজির মতো বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী স্বাধীন ভারতে কেন তার পরিবারের ওপর নজরদারি চালানো হচ্ছিল? সেটাও আবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রত্যক্ষ অনুমোদনে। তার কারণ, বিধানচন্দ্র রায়ের নেতাজি বিরোধিতার কথা সর্বজন বিদিত। বঙ্গ রাজনীতিতে তিনি সুভাষচন্দ্রের বিপক্ষে শিবিরে অবস্থান করতেন, এবং এই বিপক্ষ শিবিরে অবস্থান করা যদিও সুভাষচন্দ্রের হৃদয়ে খুব বেশি প্রভাব ফেলেনি, কিন্তু এরা চিরকাল সুভাষচন্দ্রকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখে গিয়েছেন। তাই স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের পুলিশ গোপনে সুভাষচন্দ্রের পরিবারের লোকদের ওপর নজরদারি চালিয়ে গিয়েছে শুধুমাত্র একটি বিষয়কে জানার জন্য, কোনোভাবে কি সুভাষচন্দ্র তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন?
এই রকম একটি নজরদারি থেকে কিভাবে সুভাষচন্দ্র নতুন করে তার কাজ চালিয়ে যাবেন? আজকের যুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেখানে ইন্টারনেট, টেলিফোন, মোবাইল, ইমেল এসব কিছু আমাদের হাতে রয়েছে, তখন বিষয়টাকে আপনার দেখে মনে হবে খুব সহজ সরল। কিন্তু 50 ও 60-এর দশকে ভাবুন তো, কী ছিল ভারতবর্ষ? একটি পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের দেশ। তার যোগাযোগ মাধ্যম কতটা অনুন্নত ছিল! চিঠি পড়া যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না চিঠি ছাড়া। সুতরাং সেখানে দাঁড়িয়ে সুভাষচন্দ্রের খবর সারা ভারতে কেন ছড়িয়ে পড়ল না, এই বিষয়টি বোঝাই যায় অতটা সহজ ছিল না। যে বিষয় দিয়ে আলোচনা শুরু করেছিলাম আপনাদের যেটা জানানোর জন্য, সেটা হলো কেন বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে এতগুলো বছর কেটে গেল, কিন্তু নেতাজির অন্তর্ধান তদন্ত নিয়ে তারা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল না। এর কারণ বিজেপি সরকারও সেই রাজনৈতিক চক্রের অংশীদার, তারা সেই চক্রকে ভেদ করে বেরোতে পারে না। সেই সময় দাঁড়িয়ে বহু রাষ্ট্র নেতা ছিলেন, বহু দেশের নেতা ছিলেন যারা নেতাজির ওপর বিরূপ মনোভাব পোষণ করতেন, এবং নেতাজি চলে যাওয়ার পরেও তারা যখন সরকারে এসেছেন তারা সেই কাজ চালিয়েই গিয়েছেন। পরোক্ষ নেতাজি বিরোধিতা, যেমন আমি এই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা বলতে পারি। আজ যাকে নিয়ে বিজেপি এত রকমভাবে, এত বড়োভাবে দেখানোর চেষ্টা করছে, সেই প্যাটেলের অন্যান্য যে কাজ সেগুলো সম্বন্ধে আমি কোনো মন্তব্য না করলেও এটা আমাকে মেনে নিতেই হবে এবং আপনাদের জানাতেই হবে যে প্যাটেল কিন্তু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একজন চরম বিরোধী। স্বাধীন ভারতে নেতাজির ছবি যাতে কোনো সরকারি দপ্তরে না টাঙানো হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। এমনকি বেতার কেন্দ্র থেকে নেতাজির বক্তৃতা বাজানোর উপরেও পরোক্ষ নিষেধাজ্ঞা জারি করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে বিজেপির ছোটোখাটো বাধা তো রয়েইছে, তাছাড়াও রয়েছে আরও বড় কিছু বাধা। গান্ধী কংগ্রেসের লোক, প্যাটেল কংগ্রেসের লোক, তাহলে বিজেপি তাদের ঢাকার জন্য কেন চেষ্টা চালাচ্ছে? এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে। আপনারা একটা বিষয় ভুলে যাবেন না, বর্তমানে বিজেপি যারা চালায় তারা প্রায় প্রত্যেকেই গুজরাট লবির লোক। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও গুজরাটি লবির লোক। সুতরাং তারা গান্ধী বা প্যাটেলের প্রতি অন্য দিক দিয়ে, জাতিগত দিক দিয়ে কিন্তু একটা নারীর টান অনুভব করেন। তাই আপনারা দেখতে পাবেন যে গান্ধী শুধুমাত্র কংগ্রেসের নন, কংগ্রেস আমলে গান্ধীর নামে বা প্যাটেলের নামে যা হয়েছে, বিজেপি আমলে কিন্তু তার থেকে কিছু কম হয়নি। সেই কারণেই গান্ধী এবং প্যাটেলের সম্পর্কে বিজেপি যে মনোভাব দেখায় তা কিন্তু কংগ্রেসের থেকে কোনো অংশে কম নয়। এবং আপনারা লক্ষ্য করেছেন বিজেপি সরকার আসার পর প্যাটেলকে নিয়ে নতুন নতুন প্রজেক্ট করা হয়েছে, বিশাল আকারের প্যাটেল মূর্তি তৈরি হয়েছে, গান্ধীর নামে নতুন নতুন প্রজেক্ট করা হয়েছে, গান্ধীকে আরও বেশি করে আমরা তুলে ধরছি, এই রকম একটি ভাব বিজেপির মনে রয়েছে। সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করে যদি আপনি দেখতে পাবেন গুজরাট লবি কিন্তু ভীষণ স্ট্রং, এবং গুজরাট লবি কোনো দিনই চাইবে না নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে প্যাটেল বা গান্ধীর যে কোনো কাজ সেগুলো মানুষের সামনে চলে আসুক। এই দিক দিয়ে কিন্তু নেতাজির সামনে এলে প্যাটেল বা গান্ধীর বিরুদ্ধে অনেকগুলো হাতিয়ার চলে আসবে, এটা কিন্তু বিজেপি চাইবে না। তাই বিজেপি শুধু ততটুকুই করবে যতটুকু কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ নেহেরু ও নেহেরু গান্ধী পরিবারের বিরুদ্ধে যায়। কিন্তু ব্যক্তি গান্ধী এবং ব্যক্তি প্যাটেল দুজনেই যেহেতু গুজরাটের লোক, এই দিক দিয়ে কিন্তু বিজেপি আবার চাইবে না তাদের দিকে কোনো আঁচ আসুক। সেই তাদের না চাওয়া থেকেই নেতাজির সত্যের বিরুদ্ধে না চাইতেও বিজেপিকে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বলে একটা বিষয় আছে, এই আন্তর্জাতিক সম্পর্কটি রক্ষা করতে গেলে
বিজেপিকে পুরনো সরকারের পদাঙ্ক অনুসরণ করতেই হবে। মানে ধরুন, আন্তর্জাতিক রাজনীতি এখন অনেক বদলেছে, কিন্তু 1945 থেকে 1950-এর সময় যে আন্তর্জাতিক রাজনীতি চলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যারা যারা আন্তর্জাতিক রাজনীতির বৃহৎ জায়গায় ছিলেন, যেমন ট্রুম্যান, চার্চিল, স্টালিন, তারা প্রত্যেকেই নেতাজির বিরুদ্ধে কাজ করেছিলেন। তাদের সঙ্গে ভারত সরকার, আমাদের স্বাধীন নেহেরু সরকার কোনো না কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছিল। আজকে সেই সময় দাঁড়িয়ে দেশের ইন্টেলিজেন্স রকে সেই কাজকেই সমর্থন করতে হয়েছে। দেশের পক্ষে কাজ করতে গিয়ে এমন কিছু কাজ করতে হয়েছে যেগুলো হয়তো আজও দেশের মানুষের সামনে এলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে। বর্তমানে যারা সরকারে বসে আছে তাদের একটা বাধ্যবাধকতা থেকেই যায়। সেই পুরনো যুগের সরকারের পক্ষে তৎকালীন দেশের ইন্টেলিজেন্স সংস্থা যেসব কাজ করেছে সেগুলোকে সামনে না আসতে দেওয়ার, কারণ তাতে বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হবে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন, ফৈজাবাদে ভগবানজি গুমনামি বাবা তার ঘর থেকে পাওয়া দাঁতের ডিএনএ টেস্টের রিপোর্ট যখন চাওয়া হয়েছিল, তখন সরকার বলেছিল সেই ডিএনএ টেস্টের রিপোর্ট বাইরে আনা যাবে না, তার কারণ এতে দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে সেই ডিএনএ টেস্টে এমন কিছু লেখা ছিল বা ছিল যা মানুষের মনে, দেশের মানুষের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সরকার সেটা বুঝতে পেরে ডিএনএ টেস্টের রিপোর্টটা সামনে আসতে দিল না, কারণ সেই ডিএনএ টেস্ট সামনে এলে হয়তো প্রমাণিত হতে পারত ভগবানজির আসল পরিচয় কী। আর সেই পরিচয় যদি একবার প্রকাশিত হতো, দেশের বিভিন্ন মানুষের মধ্যে প্রশ্ন উঠত, কেন ভগবানজিকে এইভাবে দিন কাটাতে হয়েছিল। ভগবানজির বিভিন্ন ভক্তরা তার কাছে যারা যেতেন তারা একাধিকবার একটি কথা বলেছেন। ভগবানজি বলতেন, আমার বাইরে আসাটা দেশের পক্ষে ক্ষতিকর হতে পারে। কেন ভগবানজিকে এই কথা বলতে হয়েছিল, এটা বর্তমানে সরকারের নীরবতা দেখলেই বোঝা যায়। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং ইন্টেলিজেন্সের বহু কর্তার এমন কিছু গোপন তথ্য বাইরে এসে যেতে পারে যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতকে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে বাধ্য করবে, যেটা ভগবানজিও চাননি এবং আজকে যারা সরকারে আসছে তাদেরও হাত পা বাঁধা। না চাইতেও সেই পুরনো সরকারের কৃতকর্মের ফল তাদের ভোগ করে যেতে হচ্ছে। তাইওয়ান রিপোর্ট নেতাজির অন্তর্ধান তদন্তে এক নতুন মাত্রা যোগ করেছে। কেন? ভগবানজি তদন্ত যখন থমকে গিয়েছে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ এবং রামকথা সংগ্রহালয়ের বন্দি থাকা নানান চিঠিপত্র, তখন তাইওয়ান রিপোর্ট বিমান দুর্ঘটনার পক্ষে সওয়াল করা ষড়যন্ত্রকারীদের সমস্ত প্রয়াস ব্যর্থ করেছে। কী সেই রিপোর্ট? কেন আজ তা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? 1956 সালে যখন প্রথম নেতাজি তদন্ত কমিটি সক্রিয় হয়ে উঠেছে তাইওয়ানে, অর্থাৎ যেখানে তথাকথিত বিমান দুর্ঘটনার কথা রটেছিল, সেই দেশের সরকার নিজেরাই একটি তদন্ত করে নেতাজির তথাকথিত মৃত্যু প্রসঙ্গে প্রশাসনিক কর্তা, পুলিশ অফিসার এবং বেশ কিছু ব্যক্তিদের নিয়ে চলা এই তদন্তের রিপোর্ট শেষ পর্যন্ত জানায় নেতাজির তথাকথিত বিমান দুর্ঘটনার কোনো প্রমাণ নেই। মাত্র 1 দশক পরেই তদন্তে তাইওয়ান যে কোনো প্রমাণের হদিশ পায়নি, 37 পাতার রিপোর্টে সে কথা স্পষ্ট। ভারত সরকারকে পাঠানো সিক্রেট সাইফার টেলিগ্রামে সে কথা জানানো হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে না শাহনওয়াজ কমিটি না খোসলা কমিশন সেই কথা প্রকাশ্যে জনগণকে জানায়। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা দখল এবং ভারতের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত সরকার সেই তথ্য আজও গোপন রেখেছে। 1999 সালে জাস্টিস মনোজ মুখার্জি তদন্তে নেমে লন্ডনের
আর্কাইভ থেকে সেই রিপোর্ট দেখার সুযোগ পেলেন। ইতিপূর্বে অবশ্য বরেণ্য নেতাজি অনুরাগী সাংবাদিক শ্রী বরুণ সেনগুপ্ত নিজের লেখায় তাইওয়ান রিপোর্টের কথা উল্লেখ করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা সম্ভব হয়নি। সেই রিপোর্টও যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায়। 2023 সালে অফিসের কাজে ইতিহাস অনুসন্ধিৎসু গবেষক সৈকত নিয়োগী লন্ডনে যাওয়ার সুযোগ পেলে নেতাজি তথ্যের সন্ধানে সমুদ্র মন্থনে অ্যাডাম ম্যাথিউ আর্কাইভ থেকে সেই রিপোর্ট খুঁজে পায় এবং উপযুক্ত অনুমতিপত্র সংগ্রহ করে দেশে ফিরে প্রথমেই আমাকে জানায়, এটা তো ব্রেকিং নিউজ হতে পারে, আই অ্যাম পোস্ট চ্যানেলে এই রিপোর্ট আমি প্রকাশ করব। হ্যাঁ কুণালদা, তাই জন্যই তো তোমাকে জানাচ্ছি, তবে একটু অপেক্ষা করা ভালো। শুনেছি নেতাজি চিতাভস্ম নিয়ে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটলের মতো এক নতুন মোড়কে ষড়যন্ত্র শুরু হচ্ছে। শেষ পর্যন্ত 2025 সালে আমি আমার আই অ্যাম পোস্ট চ্যানেলে প্রথম এই রিপোর্টটা প্রকাশ করি সৈকতের সাক্ষাৎকারে। এরপর নানা মহল থেকে নানা প্রশ্নের ঝড় উঠেছে। জাস্টিস মনোজ মুখার্জির কথা মতো গবেষক সৈকত নিয়োগী তার মতো করে নেতাজি রহস্যের সমাধানে ইন্টেলিজেন্স ফাইলের সন্ধান অব্যাহত রেখেছে। নেতাজির তথাকথিত চিতাভস্ম দেশে ফেরানোর জন্য তথাকথিত কন্যা অনিতা পাফ, নেতাজির পৌত্র চন্দ্র বসু সহ পরিবারের কয়েকজন সক্রিয় হয়ে উঠেছে। তাদের অবশ্যই যুক্তির নিরিখে তাইওয়ান রিপোর্টের খণ্ডন করতে হবে। যখন সমস্ত তদন্ত কমিটি এবং কমিশনের রিপোর্ট খারিজ হয়ে গিয়েছে, একমাত্র অক্ষয় রয়েছে তাইওয়ান রিপোর্ট, যা তথ্যহীন ভাষায় স্বীকার করে কোনো বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এই রিপোর্ট খণ্ডনের এখতিয়ার ভারত সরকারের নেই। এই রিপোর্ট প্রথম জনসমক্ষে এসেছে আই অ্যাম পোস্ট চ্যানেলে। ইতিহাসে অন্যান্য অনেক সাফল্যের মতো আবার সাক্ষ্য হয়ে থাকলো আই অ্যাম পোস্ট চ্যানেলের নাম। কিন্তু এই রিপোর্ট কেন এতদিন সরকার প্রকাশ্যে আনলো না? এমনকি বিজেপি সরকারও নয়। এর মধ্যেও রয়েছে দেশের ইন্টেলিজেন্স সংক্রান্ত প্রশ্ন। তবে কি এই সত্য কোনো দিনও বাইরে আসবে না? সময় এমন এক ওষুধ যা বড় বড় আঘাত, যন্ত্রণা সব কিছু ভুলিয়ে দেয়। সময় সব কিছুকে সামনে নিয়ে আসবে। সময় যেদিন হবে সেদিন দেখবেন এইসব আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনৈতিক দোলাচল শান্ত হয়ে যাবে। বিজেপি যেটা করতে চাইছে তারা কখনোই চাইবে না ভগবানজির সত্যটা সরকারের মধ্যে দিয়ে বা সরকারের মাধ্যমে মানুষের কাছে আসুক। তারা চাইছে ঘুরপথে এই বিষয়টা এস্টাবলিশড হয়ে যাক। অর্থাৎ আজকে দেশের বহু লোকই ভগবানজির বিষয়টা সম্পর্কে অবগত, কিন্তু 70, 80, 90 এমনকি 2011-12 সময়েও এত মানুষ বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না। কিন্তু আজকে বহু মানুষ এই বিষয়টি জানেন, বহু মানুষ ফৈজাবাদে ছুটে যান। নতুন সরকার আসার পরে তারা বিষয়টার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও সরকারি শিলমোহর দিতে পারেনি। কেন দিতে পারেনি তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আপনাদের বুঝিয়ে বললাম। কিন্তু তারা যেটা চাইছে ঘুরপথে বিষয়টা মানুষের সামনে আসুক। সরকারের মধ্যে দিয়ে না আসলেও আজকে টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় সকলেই এই বিষয়টি নিয়ে সরব। এমন করেই হয়তো একদিন সত্য দেশের মানুষের সামনে আসবে। আগত সময়ের গবেষকরা, নেতাজি অনুগামীরা, নেতাজি গবেষকরা, স্বাধীনতা সংগ্রামের বিশেষজ্ঞরা এ কথা দৃঢ়তার সঙ্গে প্রমাণসহ বলবেন। ফৈজাবাদের ভগবানজি বা গুমনামি বাবা আসলে আর কেউ নন, তিনি আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে এই পর্যন্তই। আপনারা শ্রোতারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পরপর নেতাজি সম্পর্কে জানতে পেরে। আর এমন একজন মানুষ যার সামনে না আসার এই সত্যটা আমাদের জানার ইচ্ছে থেকেই যায়।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক উৎসাহ পাই, প্রেরণা পাই। আর এরপর আবার পরের সপ্তাহে আরেকটু অংশ পড়ে শোনাবো। আর কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আপনারা যদি আমার পরিবারের অংশ হতে চান, এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে সব নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে সবার আগে। আজকে আমারও শরীরটা একটু খারাপ, মাঝে মাঝে একটু আটকে যাচ্ছিল কথা, কিন্তু আশা করি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। শুভরাত্রি জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। গুড নাইট।